হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের আলকেমি ল্যাবের আরেকটা লেকচারে স্বাগতম। তো ভাই আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করছিলাম, একটা লেকচার আমরা ইতোমধ্যে দেখে ফেলছি। আজকে আমাদের সেকেন্ড লেকচার, অর্থাৎ টোটাল লেকচার নাম্বার 20। ওকে, তো আজকে বেসিক্যালি আমরা হাইড্রোকার্বন, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা আসো। তো প্রথম কথা হাইড্রোকার্বন বলতে কি বোঝায়? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তৈরি হওয়া যৌগই হাইড্রোকার্বন, তাই তো? এগুলো তো বেসিক কথা, আশা করি তোমরা এসব জানো। তো হাইড্রোকার্বন আবার দুই রকমের হয়, অ্যালিফেটিক, অ্যারোমেটিক। অ্যারোমেটিক আমরা পরে আলোচনা করব, আজকে শুধুমাত্র আমরা অ্যালিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো অ্যালিফেটিক হাইড্রোকার্বন মেইনলি তিন রকমের হয়, তিন ক্লাসের হয়। কি কি হইতে পারে দেখো? অ্যালকেন, অ্যালকেন, অ্যালকিন, আর অ্যালকাইন। ওকে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আচ্ছা, কোন জায়গায় কার্যকরীমূলকটা কি আমি একটু লিখে দিই, তোমাদের একটু মনে করাই দিই। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, রাইট? এগুলো কি মনে আছে আমাদের? সাধারণ সংকেত কি সেটা আমি একটু বলে দিই। সাধারণ সংকেত অ্যালকেনের জন্য সাধারণ সংকেত আসবে CN H2N +2, অ্যালকিনের জন্য CN H2N, আর অ্যালকাইনের জন্য CN H2N -2। এগুলো কি মনে থাকবে? অথবা তোমরা আগে কিন্তু পড়ে আসছো এইসব, তাই তো? জাস্ট আমি তোমাদের একটু মনে করাই দিচ্ছি বিষয়গুলো। ওকে, আচ্ছা, যদি অপোজিট নামগুলো দেখি, অপর কি নামে ডাকা যায়? অ্যালকেনকে মিললে অপর নামে ডাকা যায় প্যারাফিন। কেন প্যারাফিন বলে? কারণ এরা রাসায়নিক বিক্রিয়ার প্রতি সাধারণত আসক্তিহীন হয়, তাই না? আচ্ছা, এই প্রশ্ন আমাদের অ্যালকিন। অ্যালকিন কে আমরা কি বলতে পারি? অলিফিন। বুঝতে পারছি? ইজ ইট ক্লিয়ার? অ্যালকাইনের কোনো স্পেশাল নাম নেই, সেগুলো আমাদের বেসিক কথাবার্তাগুলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সেটা তোমার কোন বন্ধন দৈর্ঘ্য বড়, কোন বন্ধন দৈর্ঘ্য ছোট, সেটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সেটা জানার জন্য আমাদের আগে শিখতে হবে এখানে কার কিরকম সংকরায়ন হয়, ঠিক আছে? অথবা কার কিরকম সংকরণ হয়, যেটা ইচ্ছে তুমি বলো, সেটা আমাদের একটু জানতে হবে। সংকরায়ন, অ্যালকেনের সংকরণটা sp3, কারণ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আমরা কিন্তু গত লেকচারে দেখছি, আজকেও দেখবো যদিও। ডাবল বন্ড হলে কি হবে? একটা পাই বন্ধন sp2। ট্রিপল বন্ড হলে কি হবে? দুইটা পাই বন্ধন sp, রাইট? তাহলে আমাকে বলো এখানে শতকরা এস চরিত্র কোথায় বেশি? চারটার মধ্যে একটা এস, মানে এখানে 25%। তিনটার মধ্যে একটা এস, মানে 33.33%। আর এখানে দুইটার মধ্যে একটা এস, মানে 50%। ওকে, তাহলে বলো শতকরা এস বৈশিষ্ট্য, অর্থাৎ এই সংকর অরবিটাল গুলো এস এর মতো কাজ করে কোথায় বেশি? নিশ্চয়ই sp তে বেশি। যেহেতু আমরা জানি ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি এস এ হয়, তাই আমি বলতে পারি sp এর মধ্যে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই না? তার মানে এখানে যে দুইটা কার্বন পরমাণু আছে তাদের মধ্যে ইলেকট্রনের আবদ্ধ হওয়ার প্রবণতা অনেক বেশি। তো ইলেকট্রন যদি নিবিড় ভাবে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে থাকে, তাহলে নিউক্লিয়াস গুলো কাছাকাছি আসবে, যার ফলে বন্ধন দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যায়। বুঝতে পারলাম? আরো সহজে পড়ি, যত বেশি এস তত কম বন্ধন দৈর্ঘ্য। এটা কি মনে থাকবে আমাদের? যত বেশি এস তত কম বন্ধন দৈর্ঘ্য। তাহলে তুমি যদি এখন চিন্তা করে দেখো এখানে বন্ধন দৈর্ঘ্যের ক্রমটা কিরকম আসে, আমি তোমাদের বলে দিই। বন্ধন দৈর্ঘ্যের ক্রম তুমি যদি এখানে চিন্তা করো, এখানে আছে আমাদের ইথেন, ইথিন, ইথাইন। অর্থাৎ ধরো এন এর মানটা যদি আমি 2 চিন্তা করি, তখন বন্ধন দৈর্ঘ্যগুলো কিরকম আসে আমি তোমাদের একটু বলে দিই। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য আসে ন্যানোমিটারে লিখবো, ঠিক আছে? এই বন্ধন দৈর্ঘ্য অবশ্যই আমাদের ন্যানোমিটারে হবে। হ্যাঁ, আমি লিখতেছি আর কি। দেখো এটা আসে 0.154 ন্যানোমিটার, এটা আসে 0.134 ন্যানোমিটার, এটা আসে 0.120 ন্যানোমিটার। হ্যাঁ, এরকম বিষয়টা 154, 134, 120। আর তুমি যদি এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য দেখতে চাও, এখানে আসে 0.110 ন্যানোমিটার, এখানে 0.109 ন্যানোমিটার, এখানে 0.106 ন্যানোমিটার। হ্যাঁ, তো মেইনলি দেখছো এখানে কিন্তু বন্ধন দৈর্ঘ্য কিন্তু আস্তে আস্তে কমতেছে। কারণ কি? কারণ সংকরায়ন। ওকে, আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝতে পারলা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের শর্টে দিয়ে দেয়, মাঝে মাঝে রিটেন দিয়ে দেয়। আচ্ছা, তো চলো আমরা আগাই। এখন আমরা একটা একটা করে নিয়ে একটা হাইড্রোকার্বন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব।
প্রথমে হচ্ছে আমাদের অ্যালকেন। সো অ্যালকেনের বেসিক আলোচনা কিন্তু আমরা অলরেডি দেখছি। এখানে আমরা কি দেখব, শর্টে, একদমই সংক্ষেপে হচ্ছে এটা প্রস্তুত প্রণালী এবং এদের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো তোমরা যেহেতু এগুলা তোমাদের কোচিং সেন্টার বা তোমরা যেখানে পড়ো সেখানে কিন্তু অলরেডি পড়ছো, হ্যাঁ, তো আমি এই জন্য আর কি বিস্তারিত আলোচনা করব না। এটা হচ্ছে জাস্ট আমাদের প্রশ্ন ব্যাংক সলভ কোর্স, তো আমরা জাস্ট এখানে প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে থাকি। এই জন্য আমি এত বিস্তারিত ভাবে তোমাদের থিওরিগুলো দেখাচ্ছি না। হ্যাঁ, এটা নিয়ে তোমরা আমাকে একটু বলছো যে ভাই আরেকটু বিস্তারিত দেখাইলে বেটার হয়। ঠিক আছে, ওইগুলো কিন্তু আমরা মাস্টার ক্লাসে আলোচনা করতে পারি। ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস যদি আমাদের সৌভাগ্য হয় তখন কিন্তু আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি। বাট থিওরিটা আমাদের এই কোর্সের জন্য তো প্রধান বিষয় না। আশা করি তোমরা শেষ সময়, কিছুদিন পরে কিন্তু পরীক্ষা, তাই না? আমাদের জানুয়ারি মাস থেকে কিন্তু পরীক্ষা শুরু। এই শেষ সময় তোমরা হচ্ছে পরীক্ষা ওরিয়েন্টেড পড়াশোনাটা করবা। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন দেখার চেষ্টা করবো আমি অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে পারি। তো আমি এখানে মাঝখানে অ্যালকেন লিখে নিলাম, দেন আমি দেখবো কিভাবে তৈরি করা যায়। আচ্ছা, প্রথমে আসা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড RCOH, তার সাথে যদি ক্ষারের বিক্রিয়া করি কি পাবো বলতো? আরকুনা পাবো, তাই না? আরকুনা, RCONA, রাইট? এখন এই RCONA এখান থেকে কিন্তু আমরা দুই পদ্ধতিতে অ্যালকেন আসতে পারি। কোন দুই পদ্ধতি? একটা হচ্ছে সোডা লাইম বিক্রিয়া, এখানে আমি কি দিব? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এটাকে আমরা একসাথে কি বলতেছিলাম? সোডা লাইম। তাহলে এক কার্বন কম অ্যালকেন তৈরি হবে। আরেকটা কিন্তু পদ্ধতি আছে, সেটাকে আমরা কি বলি? কোব ইলেকট্রোলাইসিস। বুঝছো? এই প্রক্রিয়াটার নাম কি বলতো? এটাকে আমরা বলি হচ্ছে কোব ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, যে ধরো আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিই কোব ইলেকট্রোলাইসিস। এটা তোমাদের হয়তো বইয়ে নাই, বাট এটা দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, কোব ইলেকট্রোলাইসিস আমরা একটু পরে বিস্তারিত পড়বো। তো আপাতত এই দুটা থিওরিকে আমরা বুঝলাম কিনা। আচ্ছা, এরপর আসা হচ্ছে আমাদের হাইড্রোজিনেশন। দেখো, আমরা যদি এখানে অ্যালকিন অথবা অ্যালকাইন নিই, হ্যাঁ, সেটা হচ্ছে আমরা এখানে কি নিলাম? অ্যালকিন অথবা অ্যালকাইন। আমি যদি এদের মধ্যে হাইড্রোজেন চালনা করি, তাহলে আমাদের অ্যালকেন তৈরি হবে। অবশ্যই এখানে নিকেল বা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম প্রভাবক থাকবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডে যদি আমি উডস বিক্রিয়া করি, অর্থাৎ এখানে যদি আমি শুষ্ক ইথারীয় মাধ্যমে সোডিয়াম ধাতু চালনা করি, তাহলে কি হবে? দ্বিগুণ সংখ্যক কার্বনের অ্যালকেন তৈরি হয়, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের এখানের বেসিক আলোচনাটা। এরপর আসা হচ্ছে আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, মানে গ্রিগনার বিকারক। গ্রিগনার বিকারকে যদি আমি পানি দিই, আর্দ্র বিশ্লেষণ করি, পানি দিলে কি হবে? আমাদের অ্যালকেন তৈরি হবে। ওকে, সমকার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। আচ্ছা, এরপর যদি আমি আসি হচ্ছে কার্বনিল যৌগ। এটা অ্যালডিহাইড হইতে পারে, আবার কিটোনও হইতে পারে। এখান থেকে দুই পদ্ধতিতে কিন্তু আমরা চাইলে তৈরি করতে পারি আমাদের অ্যালকেন। কোন দুই পদ্ধতি? একটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ। ওকে, একটা কি বলো? ক্লিমেনসন বিজারণ। সেখানে আমরা জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl দিই, সেখান থেকে আমাদের জায়মান হাইড্রোজেন প্রডিউস হয়। সেটা হচ্ছে আলটিমেটলি এখানে এসে বিক্রিয়া করে, মানে এই কার্বনিল গ্রুপটাকে মিথিলিন গ্রুপে কনভার্ট করে দেয়। আচ্ছা, আরেকটা বিক্রিয়া আছে যেটা তোমরা হয়তো জানো না, সেটাকে আমরা বলেছি উলফ কির্শনার বিজারণ। ওকে, তাহলে এই বিক্রিয়াটার নাম কি বলো? উলফ কির্শনার বিজারণ। ওকে, উলফ কির্শনার বিজারণ। এখানে কি হয়? এখানে আমরা মেনলি হাইড্রাজিন যৌগটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করি। হাইড্রাজিন NH2। ওকে, এটার প্রভাবে কি হয়? হাইড্রোজেন গুলো হচ্ছে এই অক্সিজেনটাকে সরাই দিয়ে নিজেরা বসে যায়। মানে এই ক্ষেত্রে কি হবে? কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়। ওকে, সো আমার মনে হয় যে এইগুলো হচ্ছে আমাদের সেই বেসিক প্রস্তুতির বিক্রিয়াগুলো। ওকে, সো এইগুলো যদি তোমার একটা মোটামুটি আইডিয়া থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় তোমরা পারবা। এখান থেকে আর কঠিন কিছু নাই, এখান থেকে আশা করি তোমরা পারবা। আচ্ছা, এরপর হচ্ছে আমি যদি বিক্রিয়ার মধ্যে আসি, বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়ার মধ্যে যদি আসি, সেক্ষেত্রে কি হয়? আসো, তাহলে অ্যালকেন কিন্তু বেশি বিক্রিয়া দেয় না, কারণ তারা হচ্ছে প্যারাফিন, আমরা কিন্তু জানি, রাইট? অ্যালকেন হচ্ছে সর্বপ্রথম বিক্রিয়া দিবে কি? ফটোকেমিক্যাল বিক্রিয়া। ওকে, ফটোকেমিক্যাল
বিক্রিয়া। তো ফটোকেমিক্যাল বিক্রিয়া কি হবে? ফ্রি রেডিক্যাল তৈরি হবে, হ্যালো ফ্রি রেডিক্যাল, তাই না? রাইট, ক্লোরিনের অথবা ফ্লোরিনের তারা কি করবে? অ্যালকেন থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করা শুরু করে। অ্যালকেন থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করা শুরু করবে, সেখানে হচ্ছে হ্যালোজেন গুলো যুক্ত হতে থাকে, তাই না? যেমন আমরা দেখছিলাম কি, আমরা কিন্তু এটা দেখছিলাম যে CH4 সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি হাইড্রোজেন রিপ্লেস হয়ে CCl4 তৈরি হয়, তাই তো? এদেরকে আমরা মেনলি হ্যালো অ্যালকেন বলি। তো আমি এটাই লিখে দিই, তোমাদের জাস্ট একটু চিনাই দিলাম এটা আমি কোন বিক্রিয়াটা কথা বলতেছিলাম। এরা হচ্ছে মেনলি হ্যালো অ্যালকেন। আচ্ছা, হ্যালো অ্যালকেন আর অ্যালকাইল হ্যালাইড পার্থক্য আছে কি? তোমরা একটু চিন্তা করবা, চিন্তা করে আমাকে বলবা যে হ্যালো অ্যালকেন আর অ্যালকাইল হ্যালাইড পার্থক্য কি। আচ্ছা, তাহলে একটা গেল। এরপর আসো, আমি যদি এখানে অক্সিজেন দ্বারা জারণ করি, বুঝছো? অক্সিজেন দ্বারা যদি আমি জারণ করি তাহলে কি তৈরি হবে? সম্পূর্ণ দহনে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড সাথে পানি, আর অসম্পূর্ণ দহনে তৈরি হবে হচ্ছে কার্বন মনোক্সাইড সাথে পানি। ওকে, সো এই হচ্ছে আমাদের দুইটা বিক্রিয়া। আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা কি বলি? অ্যারোমেটিকরণ বা অ্যারোমেটাইজেশন, তাই না? অ্যারোমেটিকরণ বা অ্যারোমেটাইজেশন, অ্যারোমাটাইজেশন। এখানে কি হয় যে আমাদের রিফর্মিং বিক্রিয়া, কিন্তু এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা রিফর্মিং বিক্রিয়া বলতে পারি। অর্থাৎ আমাদের চক্রটা আবার নতুন করে তৈরি হবে, আবার নতুন করে রিফর্ম হবে, সেটাই হচ্ছে আমাদের সেই রিফর্মিং বিক্রিয়া বা অ্যারোমেটাইজেশন। আমি অ্যালিফেটিক থেকে অ্যারোমেটিক তৈরি করব। সো তোমরা যদি বইয়ের ওই পেজটা ভালো মতো পড়ে থাকো তাহলে কিন্তু এখানে দেখবা আমাদের 3 ধরনের অ্যারোমেটিক যৌগের কথা বলছে। এন হেক্সেন থেকে তৈরি হয় বেনজিন, এন হেপ্টেন থেকে তৈরি হবে টলুইন, আর এন অক্টেন থেকে তৈরি হবে জাইলিন। হ্যাঁ, অর্থ এবং প্যারা সমন্বয় তৈরি হয়, মেটাটার তৈরি হয় না। তো অত ঝামেলার মধ্যে আমি যাচ্ছি না, আপাতত তোমরা জাস্ট একটুকুই জানো। ওকে, তোমাকে তাহলে বিষয়টা বুঝতে পারছো অ্যালকেন কি কি ধরনের বিক্রিয়া দেয়? আচ্ছা, গেল। খুব বেশি টাইপ নাই কিন্তু, কারণ অ্যালকেন কিন্তু আবার প্যারাফিন, আমরা কিন্তু এসব জানছি। আচ্ছা, তো এরপর হচ্ছে আমরা যদি অ্যালকিনের মধ্যে চলে যাই, অ্যালকিন আমি কিভাবে তৈরি করতে পারি সেগুলোর মধ্যে যদি আমি চলে যাই, দেখো তাহলে আমি মাঝখানে হচ্ছে অ্যালকিন লিখে নিলাম। ওকে, আচ্ছা, তো প্রথমে আসো, অ্যালকিন আমি তৈরি করতে পারবো অ্যালকোহল থেকে। আমি কিন্তু এখানে যদি অ্যালকোহল নেই তাহলে এই অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করা সম্ভব। কিভাবে? অপসারণ বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা চাইলেই তৈরি করতে পারি। আচ্ছা, এই অপসারণ বিক্রিয়া আবার 2 রকম ভাবে করা যায়। যদি আমি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড নেই, অ্যালুমিনিয়াম অক্সাইড 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন কিন্তু পানি সরে যে অ্যালকিন তৈরি হয়। আবার আমি যদি এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড নেই, 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এখানে তাপমাত্রা বেশি দেওয়া লাগে, এখানে কম দেওয়া লাগে, তখনও কিন্তু আমাদের অ্যালকিন তৈরি হয়। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা কিন্তু অপসারণ বিক্রিয়ার একটা এক্সাম্পল তুমি বলতে পারো। আচ্ছা, এরপর যদি আমি এরকম ভাবে চিন্তা করে দেখি যে আমার কাছে অ্যালকাইল হ্যালাইড আছে, এর মধ্যে যদি আমি ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণ দিয়ে দিই, এর মধ্যে যদি ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণ দেওয়া হয় তাহলে এখানে কি হবে? এখানে আমাদের HX অপসারণ হয়ে যাবে, বুঝছো? এখানে কিন্তু আমাদের HX অপসারণ হয়ে যায়, অ্যালকিন তৈরি হয়। তো এখানে অপসারণ হচ্ছে, এখানে অপসারণ হচ্ছে, কোনটা কোন মেকানিজমে হয়? এটা হয় ইলেকট্রোফিলিক মেকানিজমে, এটা হয় নিউক্লিওফিলিক মেকানিজমে, বুঝছো? এগুলো আমরা অ্যালকাইল হ্যালাইডে পড়বো, আবার সমস্যা নেই। তো একটু আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের অ্যালকাইন। আমরা দেখছিলাম অ্যালকাইনের মধ্যে যদি আমি হাইড্রোজেন চালনা করি, এটার মধ্যে যদি আমাদের হাইড্রোজেন দেওয়া হয় তাহলে কি হবে? তখন কিন্তু অ্যালকেন তৈরি হচ্ছিল, তাই না? বাট এই হাইড্রোজেনটাকে যদি আমরা প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেট এই প্রভাবকের উপস্থিতিতে দেওয়া হয়, তখন কিন্তু অ্যালকেন তৈরি হয়ে বিক্রিয়াটা থেমে যাবে, আর অ্যালকেন তৈরি হবে না। ওকে, আশা করি ভাইয়া এই জিনিসটা তোমরা আগে থেকেই জানো। সো আরো কিছু ছোট ছোট বিক্রিয়া আছে, বাট ওইগুলো আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, বুঝছো? আমি যদি এই কয়েকটা পড়ি তাহলে কিন্তু আমাদের জন্য হয়ে যায়। আচ্ছা, এবার আসা হচ্ছে অ্যালকিনের বৈশিষ্ট্যপূর্ণ কি কি বিক্রিয়া আছে। অ্যালকিনে কি কি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে সেগুলো যদি আমি একটু জানতে চাই। আচ্ছা,
ঠিক আছে, তো প্রথমে আসো অ্যালকিনের মধ্যে কি আছে, কার্বন কার্বন ডাবল বন্ড, তাই না? আমরা কিন্তু শিখছিলাম কার্বন কার্বন ডাবল বন্ড হইলে ইলেকট্রোফিলিক সংযোজন হয়, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হইলে নিউক্লিওফিলিক সংযোজন হয়, তাই না? তোমরা কি সব জানো? আশা করি তোমাদের এসবের একটা মোটামুটি নলেজ আছে, রাইট? যদি নাও থাকে তোমরা এখন শিখে নিলা যে কার্বন কার্বন হইলে ইলেকট্রোফিলিক সংযোজন হয়। তাহলে এখানে প্রথম এবং প্রধান বিক্রিয়াটা কি, ইলেকট্রোফিলিক সংযোজন, ইলেকট্রোফিলিক সংযোজন। ওকে, এখন ইলেকট্রোফিলিক সংযোজন কোন কোন ক্ষেত্রে হতে পারে? তো ধরো আমরা এখানে কি নিলাম, ব্রোমিন দ্রব্য নিলাম। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হচ্ছে ব্রোমিন যে ইলেকট্রোফাইল গুলো আছে Br+, তারা হচ্ছে পাই বন্ধনে আক্রমণ করে যুক্ত হয়ে ডাইব্রোমো যৌগ তৈরি করে, তাই না? আমরা কিন্তু ব্রোমিন দ্রবণ পরীক্ষা করছিলাম, অসম্পৃক্ততার পরীক্ষা, রাইট? তারা এটা আমি একটু উল্লেখ করে দিই, তাহলে তোমরা একটু ভালো মতো রিলেট করতে পারবা। তো এটা হচ্ছে সেই অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। আচ্ছা, এরপর তুমি যদি ধরো হচ্ছে এখানে একটা অপ্রতিসম বিকারক নিলা, ধরো হচ্ছে সেখানে তুমি HBr নিলা, সেক্ষেত্রে হাইড্রোজেন কই যায়, ব্রোমিন কই যায়? দেখো হাইড্রোজেন হচ্ছে পজিটিভ অংশ, অবশ্যই মনে রাখবো যে এখানে হাইড্রোজেন থাকুক অথবা তড়িৎ ধনাত্মক অন্য কোনো গ্রুপ থাকুক, তারা কিন্তু সেই কার্বনে যাবে যেখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি আছে। ওকে, তাহলে এই জিনিসটাকে আমরা কি বলি, মার্কোনিকভ নীতি। ওকে, এই জিনিসটাকে আমরা কি বলবো, মার্কোনিকভ নীতি। তাহলে HBr দিলে আমাদের কি হয়, প্লাস অংশ যাবে, হ্যাঁ, প্লাস অংশ যাবে কোথায়, যেখানে হাইড্রোজেন বেশি আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে। আচ্ছা, এই ঘটনাকে আমরা কি বলি, এই ঘটনাকে বলা হয় মার্কোনিকভ নীতি, মার্কোনিকভ নীতি বা নিয়ম তুমি বলতে পারো, কোনো সমস্যা নাই, যেটা ইচ্ছা তুমি বলো, সমস্যা নেই। আচ্ছা, যদি এরকম হয়, আমি এখানে একটা প্রভাবক দিলাম, একটা স্পেশাল প্রভাবক দিলাম যার নাম হচ্ছে জৈব পারক্সাইড, হ্যাঁ, R2O2 জৈব পারক্সাইড। সেক্ষেত্রে কি হয়ে যায়, সেক্ষেত্রে এটা কিন্তু আর ইলেকট্রোফিলিক সংযোজন মেকানিজমে বিক্রিয়া হয় না, তখন সেই ক্ষেত্রে আমাদের ফ্রি রেডিকেল তৈরি হয়, বুঝছো? তাহলে এই বিক্রিয়াটা হয়ে যাবে তখন ফ্রি রেডিকেল মেকানিজমে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ধনাত্মক অংশ আর বেশি কার্বন যেখানে আছে সেখানে যায় না, সেক্ষেত্রে কি হবে, ধনাত্মক অংশটা সেখানে চলে যায় যেখানে আমাদের কার্বন হচ্ছে কম আছে, যেখানে হাইড্রোজেন, সরি কার্বন কম না, যেখানে হাইড্রোজেনটা কম আছে আর কি, ধনাত্মক অংশ যাবে যে কার্বনে হাইড্রোজেনটা কম। ওকে, তোমরা কি বিষয়টা বুঝতে পারলা? আচ্ছা, এই নীতিটাকে আমরা কি বলি, এটাকে আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি অথবা বিপরীত মার্কোনিকভ নীতি, অথবা যেহেতু এই জিনিসটা হচ্ছে বিজ্ঞানী খারাস আবিষ্কার করছে, তাই এটাকে আমরা কি বলতে পারি ভাই, যে খারাসের পারঅক্সাইড ফলাফল, পারঅক্সাইড ফলাফল। ওকে, তোমরা কি আমার বিষয়গুলো বুঝতে পারছো? তাহলে এই গেল হচ্ছে আমাদের এখান থেকে আলোচনাগুলো। আর কি পড়তে পারি? আর দেখো, অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু আমরা দুইটা করছিলাম, তাই তো? এটা কিন্তু আমরা দুইটা করছি, একটা ছিল হচ্ছে আমাদের এই ব্রোমিন দ্রবণ নিয়ে পরীক্ষা, আরেকটা কি ছিল বলো, বেয়ার পরীক্ষা, তাই না? বেয়ার পরীক্ষা আমরা কি করি, আমরা হচ্ছে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট নেই, তাই না? সেখান থেকে তৈরি হওয়া হাইড্রোক্সিল আয়নগুলো সুন্দর মতো এই অ্যালকিনের পাই বন্ধনটাকে জারিত করে ফেলে, জারিত করে ডাইঅল যৌগ তৈরি করে। বুঝতে পারলাম? তাহলে এখানে আমাদের মেইনলি কি হবে, এখানে হবে হচ্ছে আমাদের, আমি যদি এটাকে এখান থেকে লিখি, তাহলে এখানে লিখি, তাহলে এখানে হবে আলটিমেটলি জারণ। ওকে, কোন পরীক্ষার মাধ্যমে হবে, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটার অপর নাম কি, বেয়ার পরীক্ষা। তাহলে এখানে হবে হচ্ছে বেয়ার পরীক্ষা। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, এই জারণে কি হয়, কোন যৌগ তৈরি হয় বলতো, ডাইঅল বা গ্লাইকল যৌগ তৈরি হয়। ইথিলিন গ্লাইকল আমরা পড়ছি না? আচ্ছা, আরেকটা স্পেশাল বিক্রিয়া আছে, সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া। ওকে, এরপর কি হবে, আমাদের ওজনীকরণ বিক্রিয়া আছে বা ওজন সংযোজন বিক্রিয়া আছে। এই বিক্রিয়া কি হবে, এই বিক্রিয়া হচ্ছে সুন্দর মতো কার্বোনিল যৌগ তৈরি হয়,
এখন ওজনীকরণ বিক্রিয়া কিন্তু আমরা সুন্দর মতো দেখছি, ওজোনাইড যৌগ তৈরি হয়, সেখান থেকে আমরা কিন্তু ঘর ভারীর মতো হচ্ছে অক্সিজেন আছে পারঅক্সাইড বন্ধনগুলোকে ভেঙে ফেলছি, তাই না? সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানেও শিখবো, কিন্তু অনেক শর্টে। আমরা যখন প্রশ্ন সলভ করব তখন কিন্তু আমরা হচ্ছে এই জিনিসটা, এই ওজনীকরণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখাই দিব। হ্যাঁ, এই পর্যন্ত আমরা হচ্ছে জাস্ট আউটলাইন নিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, আচ্ছা, তো আশা করি তোমরা এই অ্যালকিনের এই পার্টগুলো আসলে বুঝতে পারছো। চলে আসা হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে আমাদের অ্যালকাইন। তো অ্যালকাইনের প্রস্তুতি খুব একটা গুরুত্বপূর্ণ না, অ্যালকাইন যে কিভাবে তৈরি করা হয় এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। তো তোমাদের বইয়ে যতটুকু লেখা আছে ততটুকু পড়লে কিন্তু হয়। ওকে, প্রথম হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমি আর্দ্র বিশ্লেষণ করে দিই তাহলে আমাদের কি হবে? অ্যালকাইন তৈরি হবে। তারপর হচ্ছে আমাদের ডাইহ্যালো অ্যালকেন আর টেট্রাহ্যালো অ্যালকেন, ডাইহ্যালো অ্যালকেন এবং টেট্রাহ্যালো অ্যালকেন। যদি এদেরকে আমরা অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া দিই, হ্যাঁ, ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণের সাথে বিক্রিয়া দিই, তাহলে এখানে কি হবে? এখানে কিন্তু আমাদের ওই যে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হবে। ঠিক আছে, তাহলে ওই যে আমাদের একটু আগে দেখছি না অ্যালকাইনের মধ্যে, দেখো আমি তোমাদের একটু দেখাই যে অ্যালকাইনের মধ্যে যে এই বিক্রিয়াটা, এখানে একটা হ্যালোজেন ছিল, তাই অ্যালকিন, একটা পাই বন্ধন তৈরি হয়। এখানে দেখো আমাদের দুইটা হ্যালোজেন আছে, তাই দুইটা পাই বন্ধন। এভাবে তুমি মনে রাখতে পারো, চারটার ক্ষেত্রে কিন্তু হয়। এখানে 2 মোল তৈরি হবে, ওগুলো অন্য জিনিস, ওগুলো কোনো প্যারা নাই। আচ্ছা, তাহলে এখানে আমি কি নিব? ক্ষারের অ্যালকোহলীয় দ্রবণ তাহলে নিব। হ্যাঁ, তাহলে আমাদের কি তৈরি হবে? অ্যালকাইন তৈরি হবে। ওকে, এই জিনিসটাকে বুঝতে পারলাম, আশা করি এটা আমাদের ক্লিয়ার হইলো। সো অ্যালকাইন থেকে এই দুইটা প্রস্তুতি হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, আর তেমন কিছু এখান থেকে প্রয়োজন নাই। সো অ্যালকাইনের জন্য গুরুত্বপূর্ণ কি কি বিক্রিয়া আছে সেগুলো যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে অ্যালকাইনের জন্য গুরুত্বপূর্ণ কি কি বিক্রিয়া আছে। দেখো, অ্যালকাইনের মধ্যে কিন্তু কি আছে? পাই বন্ধন আছে না, রাইট? এই পাই বন্ধন কি দিবে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দিবে, রাইট? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়, তাই না? এরকম বিষয়টা কিরকম হইতে পারে? সে হচ্ছে ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রা ব্রোমো যৌগ তৈরি করে, তাই তো, অসম্পৃক্ততার পরীক্ষার মতো। আচ্ছা, তারপর সে হচ্ছে আমাদের HBr বা HCl, তুমি যাই চিন্তা করো না কেন, তাদের সাথে রিয়াকশন করে, বুঝছো? যেমন ধরো HCl এর সাথে বিক্রিয়া সে তৈরি করেছে ভিনাইল ক্লোরাইড। একটু পরে আমরা দেখবো, সমস্যা নাই। তো এরকম ভাবে সে বিক্রিয়া করতে পারে। আচ্ছা, গেল। আর কি হইতে পারে? আমাদের অ্যালকেনের মধ্যে আর্দ্র বিশ্লেষণ হইতে পারে। অ্যালকেনের মধ্যে আর কি হইতে পারে? আর্দ্র বিশ্লেষণ হইতে পারে। ওকে, যদি আমি এটাকে পানি দিয়ে দিই তখন এটার মধ্যে কি হবে? প্রথম হচ্ছে ইনল যৌগ তৈরি হবে, বুঝছো? একটা পাই বন্ধন ভেঙে HRO যুক্ত হয়ে ইনল যৌগ তৈরি হবে। ইনল হচ্ছে তার টটোমারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, কার্বনিল যৌগতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে আলটিমেটলি তৈরি হবে কার্বনিল যৌগ। বুঝতে পারলাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর আসো, তুমি যদি এখানে ওজনীকরণ করো, তাহলে এখানে কি পাবা? এখানে দেখো অ্যালকিনের ক্ষেত্রে ওজনীকরণ করলে পাওয়া যাচ্ছিল কার্বনিল যৌগ, আর এখানে পাওয়া যাবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। বুঝতে পারছো? এখানে কি পাবো আমরা? কার্বক্সিলিক অ্যাসিড পাবো। ওকে, আচ্ছা, আর কি আছে আমাদের? জারণ, তাই তো, এখানে একটা স্পেশাল কেস আছে আর কি। এখানে আরেকটা আমরা পড়বো হচ্ছে জারণ। জারণ ওই যে বেয়ার পরীক্ষা, রাইট? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় দ্রবণ, মনে আছে তো? এখানে কি হয়? এখানে মেনলি আলটিমেটলি আমাদের একটা এখানেও আমাদের কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হয়, বুঝছো? এই ক্ষেত্রে আমাদের কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, যদি এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। ওকে, সো তাহলে আমরা এই যে বেসিক কথাগুলো, এই বেসিক কথাগুলো কিন্তু এখান থেকে শিখলাম। আচ্ছা, তো এবার যদি আমরা চলে আসি প্রশ্ন সমাধানে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রশ্নের সাথে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা তথ্যগুলো আছে সেগুলো আমি তোমাদের একটু কনভে করার চেষ্টা করব। আচ্ছা, দেখো এখানে কি আছে? দেখো অ্যালকাইল হ্যালাইড আছে, তার সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া দিলাম। বলো, অ্যালকাইল হ্যালাইড আরএক্স এর সাথে সোডিয়ামের বিক্রিয়া কি হয়? উৎস বিক্রিয়া হয়, উচ্চতর অ্যালকেন তৈরি হয়। কিরকম ভাবে হয়? দেখো, এই যে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, তার সাথে আমি সোডিয়াম নিলাম, এই ধরো আমাদের একই রকম আরেকটা অ্যালকাইল হ্যালাইড আছে,
তাই না? তো সোডিয়াম অণু কি করে, সোডিয়াম হচ্ছে যদি 2 মোল থাকে, এই 2 মোল হচ্ছে এই দুটা হ্যালোজেনকে নিয়ে চলে যায়। এই দুটা হ্যালোজেনকে নিয়ে সে হচ্ছে দৌড় মারে। তাহলে দৌড় দিয়ে কি করবে, সে হচ্ছে নিচে সোডিয়াম হ্যালাইড তৈরি করবে। ওকে, নিজে হচ্ছে সোডিয়াম হ্যালাইড তৈরি করলো, এই আর এই আর যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অ্যালকেন, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এই আর এর মধ্যে যদি সেটুসে 2টা কার্বন থাকে, তাহলে এখানে আমাদের অ্যালকেনের মতো কতগুলো কার্বন থাকবে, 4টা, ডাবল হয়ে যাচ্ছে, তাই তো? কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করে দেখো কার্বন কতগুলো আছে, এখানে 1 2 3, 3টা কার্বন আছে। বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, আমি কিন্তু নামকরণের জন্য নাম্বারিং করি নাই, জাস্ট তোমাদের একটু দেখাইলাম আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে নাম্বারিংটা করলাম না, নাম্বারিং করলে কিন্তু আবার এদিক থেকে করা লাগতো, তাই তো? তাই না? আচ্ছা, নামকরণ তো এখন আমরা দেখছি না আর কি। তাহলে এখানে দেখো আলটিমেটলি আমাদের কার্বন আছে 3টা। তাহলে বলো আমাদের অ্যালকেনে কার্বন কয়টা হবে, 3 দুগুণে 6টা, তাই না? তার মানে 6 কার্বনের অ্যালকেন তৈরি হবে। সেটা কি, হেক্সেন। দেখো কোথায় আমাদের হেক্সেন আছে, অপশন এ তে। বুঝতে পারলাম, একদম সহজে কিন্তু আমরা করে ফেললাম। আচ্ছা চলো তাহলে আমরা আগাই। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে যে ভাই এখানে যদি আমি সেম গ্রুপ না নিতাম, ধরো এখানে নিলাম মিথাইল, এখানে নিলাম ইথাইল, তখন কি হবে? তো তখন কি হচ্ছে, মেনলি আমাদের অ্যালকেনের মিক্সচার তৈরি হয়। অত কিছু আমরা দেখতেছি না আর কি। আচ্ছা চলো আমরা পরের প্রশ্ন যাই। কি বলছে এখানে, এই যে আমাদের একটা RCOO দেওয়া আছে, এই যৌগকে যদি আমরা কোপ ইলেকট্রোলাইসিস করি, হ্যাঁ, কোপ তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে কোন যৌগ তৈরি হয়? তো এটা কিন্তু আমরা শুরুতে দেখছিলাম যে আমাদের RCOO, এখানে হচ্ছে আমাদের এটা বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যালকেন তৈরি করবে। পার্থক্য কি ছিল, পার্থক্যটা হয়তো আমি বলি নাই, যে আমরা যে সোডা লাইম বিক্রিয়া করছিলাম সেটা ছিল একটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, কার্বন কমে যাচ্ছিল। বাট কোপ ইলেকট্রোলাইসিসে কিন্তু কার্বন কমে না, বরঞ্চ কার্বন ডাবল হয়ে যায়, উডস বিক্রিয়ার মতো, তাই না? কিরকম ভাবে হয় আমি একটু দেখি। বেসিক্যালি এই ইলেকট্রোলাইসিস বিক্রিয়াটা হচ্ছে এখানে হাইড্রোলাইসিস বিক্রিয়া বা আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এখানে আমি পানি দিব, পানি দিয়ে আমি বিক্রিয়া করাবো। আচ্ছা, তো বিক্রিয়া করলে আমাদের অ্যানোডে কিছু যৌগ তৈরি হবে, ক্যাথোডে কিছু যৌগ তৈরি হবে। অ্যানোডে কি তৈরি হয় একটু খেয়াল করে দেখি। এই যে কার্বন, সেই দুটো অক্সিজেন নিয়ে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায়, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। আর এই যে আমাদের আর অ্যালকাইল গ্রুপ, সেটা হচ্ছে এরকম আরেকটা অ্যালকাইল গ্রুপের সাথে মিলিত হয়ে উচ্চ কার্বনের বা উচ্চতর অ্যালকেন তৈরি করবে। ওকে, তাহলে এই জিনিসটা তৈরি হলো আমাদের কোথায়, এটা তৈরি হলো হচ্ছে অ্যানোডে। তারপর তুমি মনে রাখবা সুন্দর মতো, হাইড্রোজেন গ্যাস তৈরি হয় ক্যাথোডে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে হচ্ছে দ্রবণে। ওকে, এটা থাকবে হচ্ছে আমাদের মেনলি দ্রবণে। ওকে, তো একটু তোমরা মনে রাখতে পারবা না, আশা করি এটা তোমাদের ক্লিয়ার। তাহলে এখানে দেখো আমাদের আর এর মধ্যে কি আছে, 3 কার্বনের একটা গ্রুপ আছে, তাই তো? 3 কার্বনের গ্রুপ আছে। তাহলে কি করবে, এখানে 3 কে তুমি ডাবল করে দাও, 6 কার্বনের গ্রুপ কে আছে সেটা, এই যে 6 কার্বনের অ্যালকেন হয়ে গেল, তাই না? খুব সিম্পল না বিষয়টা? আচ্ছা চলো তাহলে আমরা আগাই। এরপর কি বলছে, কোন বিক্রিয়ায় কার্বন সংখ্যা সমান থাকে, কমেও না বাড়েও না। ওকে, দেখি এখানে চিন্তা করি। কোপ সিনথেসিস, কোপ সংশ্লেষণ, কার্বন সংখ্যা ডাবল হয়ে যায় মানে বাড়ে। উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা ডাবল হয়ে যায় মানে বাড়ে। ডিকার্বক্সিলেশন, নামের মধ্যে আছে, কার্বন সংখ্যা কমে যায়, তাই না? তাহলে উত্তর কি হবে, নন, কোনোটাই না, সবখানেই হয় বাড়ে অথবা কমে। আচ্ছা, এখানে দেখো একটা যৌগ বলছে, এখানে কার্বন কার্বন একক বন্ধনটিতে কার্বনের যে সংকরায়ন আছে, তাই না? অর্থাৎ কার্বন কার্বন একক বন্ধন কোথায় আছে, এই যে এখানে আছে। এখন আমাদের একক বন্ধন শুনে কি মনে হতে পারে, যে যেখানে আমাদের আমরা পড়ছিলাম কি, যেখানে আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে সেটা হচ্ছে sp3, রাইট? ডাবল বন্ড থাকলে sp2, আর ট্রিপল বন্ড থাকলে sp। যেহেতু এখানে বলেছে কার্বন কার্বন একক বন্ধন মানে সিঙ্গেল বন্ড, তাহলে তো sp3 হওয়া উচিত। সবাই কি করে, আবেগের বশে হচ্ছে এই sp3 দাগায় দেয়। এটা দাগালে কিন্তু ভুল হবে। কেন? কারণ আলটিমেটলি আমরা এইগুলা কিন্তু শর্টে মনে রাখি। এখান থেকে আসলে আমাদের কিভাবে পড়া উচিত, এভাবে পড়া উচিত যে এই যৌগটার মধ্যে আসলে কোনো পাই বন্ধন নাই, তাই হচ্ছে sp3। এই যৌগটার মধ্যে একটা পাই বন্ধন আছে, তাই sp2। এটার মধ্যে 2টা পাই বন্ধন আছে, তাই sp। এরকম ভাবে আমাদের পড়া উচিত। তাহলে তুমি যদি এখানে আসো, তুমি দেখো তো এখানে যদি আসো, এই যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডটা যেখানে আছে, এই কার্বনে কি শুধু সিঙ্গেল বন্ড আছে, কোনো পাই বন্ধন কি নাই? দেখো
ওর বাম দিকে দেখো আমাদের একটা ট্রিপল বন্ড আছে, মানে দুইটা পাই বন্ধন, তাহলে ওর সংকরায়ন কি হবে? ওর হবে কিন্তু sp। তুমি যদি ওর ক্ষেত্রে চিন্তা করে দেখো, ডান পাশে ডাবল বন্ড আছে, মানে একটা পাই বন্ধন, তাই তো? এখানে আমাদের কি আছে? একটা পাই বন্ধন আছে, তাহলে ওর সংকরায়ন কি হবে? sp2। ওকে, তাহলে সংকরণের প্রকৃতি কিরকম? sp sp2, তাই তো? দেখি তো আছে কিনা, অপশন সি। ওকে, এটা কি ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। চলো আগাই। দেখো এখানে একটা যৌগ দেওয়া আছে আমাদের, অ্যালকিন দেওয়া আছে, তার সাথে একটা অপ্রতিসম বিকারক দেওয়া আছে। কিরকম সেই জিনিসটা? ICl, বুঝছো? আয়োডিন আর ক্লোরিন। এখন আমাকে বলো, আয়োডিন ক্লোরিনের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? একই গ্রুপে যে উপরে থাকে, তাহলে যেহেতু ক্লোরিন বেশি তড়িৎ ঋণাত্মক, সে এখানে কি করবে? ডাইপোল তৈরি করবে, নেগেটিভ, আয়োডিন হয়ে যাবে পজিটিভ, তাই না? আর কি বলছিলাম? মার্কোনিকম নীতি, যে নীতি অনুযায়ী যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ধনাত্মক অংশটা যাবে। বলো, এই যে এখানে যে ডাবল বন্ডটা আছে, কোন কার্বনের হাইড্রোজেন বেশি? একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন, নিশ্চয়ই এই কার্বনে হাইড্রোজেনটা বেশি হবে, তাহলে আমাদের ধনাত্মক অংশটা এই কার্বনে চলে যাবে। বুঝতে পারছি কি? তাহলে যদি চলে যায় তখন কি হয়ে যাবে? এই জিনিসটা হয়ে যাবে হচ্ছে এরকম, আর CH2 CH, ডাবল বন্ড ছিল সেটা ভেঙে গেল, এখানে বেশি হাইড্রোজেন তাই ধনাত্মক অংশটা আসলো, এখানে আসবে অপর অংশটা, ক্লোরিনটা। ওকে, তাহলে আমাদের আলটিমেটলি যৌগ তৈরি হবে এইটা। দেখি এটাকে কোথাও পাওয়া যাচ্ছে কিনা। এই যে এখানে, তাই তো? দেখো, আর CH2 CHCl আর হচ্ছে CH2I। বুঝতে পারছি কি? আচ্ছা, পরেরটা দেখি কি বলা হয়েছে। এই যৌগ নিলাম, তাকে আমরা তীব্র বিজারণ করলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট, এটা অবশ্যই তীব্র বিজারণ বোঝায়। তীব্র বিজারণ করে আমি বি পাইলাম, সেটাকে আমরা 165°C তাপমাত্রায় অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলাম, পাইলাম কি? সি কে ওজনীকরণ করলাম, তাহলে একটা ওজনের যৌগ পাওয়া যায়, জিঙ্ক আর হচ্ছে আদ্র বিশ্লেষণ করলে কার্বনিল যৌগ তৈরি হয়। ওকে, তো এখন বিষয়টা হলো যে তাহলে কোন যৌগটা আসলে কি? এ কি, বি কি, সি কি আর ডি কি? দেখো আমরা যে যখন অ্যালকিন পড়ছিলাম তখন বলছিলাম যে অ্যালকিনের ওজনীকরণে কার্বনিল যৌগ তৈরি হয়, তাহলে নিশ্চয়ই আমাদের এই যে ডি, এটা তো একটা ওজনের যৌগ, তাহলে সি কি হবে? নিশ্চয়ই কোনো অ্যালকিন হবে, রাইট? তাহলে আমি এখানে একটু এই জিনিসগুলা রাফ আকারে করি। তাহলে ডি হচ্ছে একটা ওজনের যৌগ, ওজোনাইট যৌগ, আর সি হচ্ছে একটা অ্যালকিন। গেল। আচ্ছা, এখন আমাকে বলো, সালফিউরিক অ্যাসিড দিলে কোন যৌগ থেকে অ্যালকিন তৈরি হয়? নিশ্চয়ই অ্যালকোহল থেকে, পানি অপসারণ আমরা বলছিলাম, তাহলে বি হচ্ছে মেনলি অ্যালকোহল, রাইট? একটা কথা মনে রাখবো ভাইয়া, যে অ্যালকোহল থেকে পানি চলে গেলে অ্যালকিন, আর অ্যালকিনে পানি দিলে অ্যালকোহল, এটা আমাদের একটু মনে রাখতে হবে। আর লাস্টে আমি যদি পড়তে চাই তাহলে বাকি থাকলো কি? এতে কি আসবে? তীব্র বিজারণ করলে অ্যালকোহল তৈরি হয়, কোন যৌগটা আছে বলো তো? তো তোমাদের প্রশ্ন ব্যাংকে দেওয়া কি? অ্যালডিহাইড। আসলে বিষয়টা এরকম না, অ্যালডিহাইডের তীব্র বিজারণ বলো, মৃদু বিজারণ বলো, সবসময় কিন্তু আমাদের কি তৈরি হয়? অ্যালকোহল তৈরি হয়। আলটিমেটলি আমি যদি কার্বক্সিলিক অ্যাসিড নেই, সেই কার্বক্সিলিক অ্যাসিডের তীব্র বিজারণ করি, তাহলে কিন্তু অ্যালকোহল তৈরি হয়। অর্থাৎ এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এটা তোমরা একটু মাথায় রাখবা। আচ্ছা, গেল। তাহলে এবার এখানে আলটিমেটলি আমাদের কোন অ্যালকিনটা তৈরি হচ্ছে? দেখো কি যৌগ, কি জিনিসটা মানে জানতে চাওয়া হয়েছে? ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া কারা দেয়? যাদের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড আছে তারাই তো দিবে। বিষয়টা এরকম। তাহলে কাদের মধ্যে আছে? নিশ্চয়ই অ্যালকিনের মধ্যে আছে, তাই না? তাহলে এই অ্যালকিনটাই হবে আমাদের উত্তর, রাইট? তাহলে এখানে উত্তর হচ্ছে অপশন সি। দেখছো, আমার কিন্তু কোনো সংকেতে জানা প্রয়োজন হচ্ছে না। এখন আমি যদি তোমাকে একটু সংকেতগুলো দেখাইতে চাই, দেখো সংকেতগুলো কিরকম হয়। HCHO কিরকম ভাবে আছে? 2 মোল। একটা আছে এরকম HC ডাবল বন্ড O H, আর একটা আছে এরকম ভাবে HC ডাবল বন্ড O H। খেয়াল করে দেখো এটা কোন অ্যালকিন থেকে আসে, তার জন্য কি করতে হবে? তুমি অক্সিজেন গুলোকে বাদ দিয়ে দিবা, কার্বন গুলোকে যুক্ত করে দিবা। ঠিক আছে, অক্সিজেন গুলোকে তুমি বাদ দিয়ে দাও, কার্বন গুলোকে যুক্ত করে দাও। কার্বন যুক্ত হলে এরকম, সাথে কিন্তু 2টা করে হাইড্রোজেন আছে, রাইট? এরকম। তাহলে এইটাই হচ্ছে সেই অ্যালকিন। দেখো এটা কিন্তু ইথিন, বুঝতে পারছো? ইথিন। তাহলে বলো আমাকে, বি কি হবে? ইথানল। আর এ কি হবে? ইথানোইক অ্যাসিড।
তাই তো? তাহলে একটু তোমরা জানলে কিন্তু হয়। চলো আসো সামনের জিনিসে, 2-বিউটাইনের ওজোনোলাইসিসে কি পাওয়া যায়? আমরা বলছিলাম অ্যালকাইনের ওজনীকরণ করলে কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে, তাই তো? এখন এখানে 2-বিউটাইন বলছে, আমরা একটু সংকেতটা আঁকে দেখো। 2-বিউটাইনের সংকেত কি হবে? CH3 C, এখানে ট্রিপল বন্ড C CH3। ওকে, এরকম বিষয়টা। তো অ্যালকিনের জন্য কি হবে? আমরা যদি অ্যালকিনের জন্য দেখতে চাই, তুমি যদি এখান থেকে একটু দেখো, পাই বন্ধন ভেঙে আমি এখানে অক্সিজেন যুক্ত করব। হ্যাঁ, মানে এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলোকে আমরা CO তে কনভার্ট করব, কার্বনগুলোকে CO তে কনভার্ট করব। ওকে, আর এই ক্ষেত্রে কি হবে? এখানে যে আমাদের কার্বনগুলো থাকবে পাই বন্ধনে বা ট্রিপল বন্ডে, তাদেরকে আমরা COOH এ কনভার্ট করব। ওকে, কিসে কনভার্ট করবো বলো? COOH এ। তাহলে এটাকে বানায় ফেলবো হচ্ছে COOH, আর এটাকে বানায় ফেলবো COOH। ওকে, আচ্ছা, তাহলে যদি বানায় ফেলি তাহলে এখানে কি পাবো দেখো? CH3 COOH, এখানেও পাওয়া যাবে, আবার এখানেও পাওয়া যাবে হচ্ছে CH3 COOH, তাই না? এরকম বিষয়টা। তাহলে এটা কি হলো বলো? অ্যাসিটিক অ্যাসিড আসলো, তাই না? বা ইথানোয়িক অ্যাসিড আসলো, এটাই আমাদের উত্তর। চলো আগাই। এরপর কি বলছে যে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমি অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া দিই, তাহলে এখানে কি হবে? পানি অপসারণ হবে অ্যালকোহল থেকে। এই যে দেখো অ্যালকোহলের কথা বলছে, CH3 CH2 CH2OH, এখান থেকে পানি সরে যাবে। এখন পানি সরলে আসলে কোন অ্যালকিনটা তৈরি হবে সেটা আমাদের একটু জানতে হবে। দেখার চেষ্টা করি। CH3 CH2 CH2OH, আমি তো এখানে পানি সরাবো, তাই না? তো পানিটা ডেফিনেটলি এই ওএইচটা তো সরবেই। কোন হাইড্রোজেনটা সরবে বলো তো দেখি? এখানে তো 3টা কার্বন আছে, অবশ্যই মনে রাখবো হাইড্রোজেন সরবে বিটা কার্বন থেকে। হাইড্রোজেন কোত্থেকে সরবে? বিটা কার্বন থেকে। কার্যকরী মৌলকের সাথের কার্বন আলফা, পরের কার্বন বিটা, তারপরেরটা গামা। তাহলে এই বিটা থেকে হাইড্রোজেন সরবে। তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন সরে যায়, সংকেত কিরকম আসে দেখো? CH3 CH, হাতেরটা খালি হলো, পাই বন্ধন তৈরি করলো ওর সাথে। বুঝতে পারলাম? আচ্ছা, যদি এখানে 2টা বিটা কার্বন থাকে, তাহলে যেই বিটায় হাইড্রোজেন কম সেখান থেকে হাইড্রোজেন সরবে। এই নীতিটাকে আমরা কি বলি? বিটা অপসারণ নীতি, বিটা অপসারণ নীতি বা সাইজেফ নীতি। ওকে, সাইজেফ নীতি। বুঝতে পারলাম? তাহলে মানে আলটিমেটলি এখানে আমাদের উত্তরটা কি বলতো? প্রোপিন, তাই তো? এই যে প্রোপিন, আমাদের অপশন বি। বুঝতে পারলাম? সহজ। চলো আগাই। আচ্ছা, এখানে দেখো কি বলছে, অ্যালডিহাইড এবং কিটোন এদেরকে যদি আমি জিঙ্ক অ্যামালগাম, তাই না, মার্কারির সাথে কোন ধাতুর যৌগটাকে আমরা ওই ধাতুর অ্যামালগাম বলি, এবং তার সাথে যদি আমি গাঢ় HCl দিই, তাহলে এটা কি বলো? কোন বিক্রিয়া হবে? ক্লিমেনসন বিজারণ, তাই না? ক্লিমেনসন বিজারণ হবে। এই প্রক্রিয়ায় হাইড্রোকার্বন তৈরি হয়। এই দেখো আমাদের অপশন বি, এটা কিন্তু আমরা অলরেডি দেখছি। এখানে কি হয়? আমাদের কার্বনিল মূলকটা কিসে কনভার্ট হবে বলো? মিথিলিন মূলকে কনভার্ট হবে। রাইট? আশা করি এটা তোমাদের ক্লিয়ার হইতে পারলো। চলো আগাই। এরপর দেখো কি বলছে, এ এবং বি নির্ণয় করতে হবে। CnH2n, তাই না? এটা এই ফরম্যাটে আছে, তার মানে এটা নিশ্চয় একটা অ্যালকিন হবে, তাই না? আমরা সরল চিন্তা করলাম, এটা আমরা সাইক্লোঅ্যালকিন চিন্তা করলাম না। এর সাথে যদি আমি Br2 বিক্রিয়া দেই, তাহলে এখানে কি হবে? ইলেকট্রোফিলিক সংযোজন মেকানিজমে ডাইব্রোমো যৌগ তৈরি হবে। সেই ডাইব্রোমো যৌগ থেকে যদি আমি কি করি? KOH দিয়ে, অ্যালকোহলীয় দ্রবণ দিয়ে বিক্রিয়া করাই, তাহলে কি বলছিলাম? ডাইহ্যালো টেট্রাহ্যালো থেকে কি তৈরি হয়? অ্যালকাইন তৈরি হয়, তাই তো? এরকম বিষয়টা। তাহলে আমরা দেখি এখানে বিক্রিয়া করে কি কি হইতে পারে। 3 কার্বনের অ্যালকিন, সেটা হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এর সাথে আমি কি দিব? ব্রোমিনের বিক্রিয়া দিব। ওকে, তো ব্রোমিন কি করবে? প্লাস অংশটা হচ্ছে এখানে, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে আসবে, এখানে আমাদের Br প্লাসটা আসবে, আর অপর কার্বনে Br মাইনাসটা আসবে। তাহলে তৈরি করবে হচ্ছে CH3, তৈরি করলো CH3 CHBr CH2 Br, এরকম ভাবে যৌগ তৈরি করলো। ওকে, এটা হচ্ছে আমাদের সেই এ যৌগ। বুঝতে পারলাম? এটা হচ্ছে সেই এ যৌগটা নির্ণয় করে ফেললাম। এখন যদি আমি এটার মধ্যে ক্ষার দেই অ্যালকোহলীয় মাধ্যমে, তখন কি হবে? সুন্দর মতো
নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া হবে, তাই না? কিভাবে অপসারণ বিক্রিয়াটা হয়? আমরা দেখছিলাম একটা হ্যালোজেন থাকলে আমাদের শুধুমাত্র HBr বের হয়ে যায়, বাট 2টা বা 4টা হ্যালোজেন থাকলে কিন্তু HBr 2টা করে বের হবে, বুঝছো? দেখো কিরকম বিষয়টা। তাহলে ওর কাজ হচ্ছে মেনলি পটাশিয়ামের সাথে ব্রোমিনকে নিয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করা। তাহলে এখানে আমাদের ব্রোমিন সরে যাবে, পটাশিয়ামের সাথে তৈরি করলে হচ্ছে তোর এখানে পটাশিয়াম ব্রোমাইড। ওকে, এরকম বিষয়টা। আচ্ছা, আর কি হবে? এই OH দেখবে হচ্ছে হাইড্রোজেন, ও তো পানি তৈরি করতে চাইবে। কোন হাইড্রোজেনটা সরবে বলতো? মনে রাখতে হবে যেখানে হ্যালোজেনটা যুক্ত আছে সেটাকে আমরা আলফা কার্বন বলি। নিশ্চয়ই বিটা থেকে আমাদের হাইড্রোজেনটা সরবে। কোন বিটা থেকে সরবে? যে বিটায় হাইড্রোজেন কম আছে। যেখানে বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত হয়, যেখানে যেটা কম সেখান থেকে হাইড্রোজেন বের হয়ে আসে, বুঝছো তো? বেশিকে বেশি করবো, কমকে কম করবো, এরকম বিষয়টা। তাহলে এটা যদি আমাদের হ্যালোজেন হয়, এটা যদি আলফা কার্বন হয়, এটা বিটা, আবার এটাও বিটা। কোন বিটায় হাইড্রোজেন কম আছে বলো? এটা 3টা, এটা 2টা, নিশ্চয়ই এটা হাইড্রোজেন কম। সো এখান থেকে একটা হাইড্রোজেন বের হবে, তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে পানি, রাইট? এরকম বিষয়টা গেল। আচ্ছা, এখন তুমি যদি চিন্তা করে দেখো ভাই, হ্যালোজেনটা আরেকটা আছে, হ্যালোজেন তো এইটাও আছে, তাহলে এইটার রেসপেক্টে আলফা হবে এইটা, বিটা হবে এইটা, এটা কিন্তু গামা হয়ে যায়, বুঝতে পারছো? তাহলে আমি যদি এটাকে সরাইতে চাই, আরেকটা পটাশিয়াম এসে এটাকে ধরে 2 পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে, তাই না? এখান থেকে চলে গেল। আবার OH কি করবে? বিটা কার্বনে আসবে, হাইড্রোজেনকে সরাবে, তৈরি করবে 2টা পানি। তাহলে আলটিমেটলি এখানে কোন যৌগটা থাকলো? চিন্তা করে দেখো, এই কার্বন থেকে হাইড্রোজেন ব্রোমিন সরে গেছে, এই কার্বন থেকে হাইড্রোজেন ব্রোমিন সরে গেছে, তাহলে CH3 CH সরি C, তাহলে CH3 C CH, তাই না? ওর 2টা হাত খালি, কারণ 2টা পরমাণু সরে গেছে, ওর 2টা হাত খালি, কারণ 2টা পরমাণু সরে গেছে, তৈরি করবে CH3 C ট্রিপল বন্ড CH। ওকে, এরকম ভাবে আমাদের অ্যালকাইন যৌগ তৈরি হয়। বিষয়টা কি তোমরা বুঝতে পারছো ভাই? আশা করি আমি তোমাদের বুঝাইতে পারলাম। এটা হচ্ছে আমাদের সেই বি যৌগটা। ওকে, আচ্ছা, তাহলে এই গেল আমাদের বিষয়টা। চলো আগাই। পরেরটা কি বলছে দেখি, যে CnH2n-2, এটা কি হবে? নিশ্চয় একটা অ্যালকাইন হবে, 3 কার্বনের অ্যালকাইন। 3 কার্বনের অ্যালকাইন। আমি একটু লেখার চেষ্টা করি। 3 কার্বনের অ্যালকাইন, ধরো এটা CH3 C ট্রিপল বন্ড CH, তাই না? আগে কিন্তু আমরা 3 কার্বনের অ্যালকাইন এই অঙ্কে দেখে আসছি, তাই তো? সেম যৌগটা এখানে আর কি আলোচনা করছে। যদি আমরা এখানে পানি দেই 2% মার্কিউরিক সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, আমরা কি বলছিলাম ভাইয়া? আমরা তো বলছিলাম যে অ্যালকাইনে যদি পানি দেওয়া হয় তাহলে কি হবে? এখানে কার্বনিল যৌগ তৈরি হয়। সরাসরি কার্বনিল যৌগ তৈরি হবে না, এটা কিন্তু মেইনলি ইলেকট্রোফিলিক সংযোজন মেকানিজমের মাধ্যমে, যেখানে বেশি হাইড্রোজেন সেখানে H+ বা ধনাত্মক অংশটাকে আনে। তাহলে তৈরি করবে কি? CH3 C ডাবল বন্ড, আগে তো ছিল একটা হাইড্রোজেন, এখন হয়ে যাবে 2টা হাইড্রোজেন। তাহলে যে OH অংশটা থাকে সেটা হচ্ছে অপর কার্বনে বসবে, OH। তাহলে তৈরি করলে কি? দেখো, অ্যালকিনল যৌগ। বুঝতে পারছো কি তৈরি করবে বলো? অ্যালকিনল যৌগ। ওকে, আচ্ছা, আমি যদি এটাকে এখন তাপ দেই, যদি এখানে তাপ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, আপনা আপনি বিক্রিয়াটা হয়, আপনা আপনি বিক্রিয়া হয়ে কি তৈরি করবে? এখানে তৈরি করবে হচ্ছে একটা কার্বনিল যৌগ। কিরকম ভাবে তৈরি হয় দেখার চেষ্টা করি। এই যে হাইড্রোজেনটা, সে হচ্ছে ডাবল বন্ডের অপর কার্বনে চলে যাবে, রাইট? ওটাকে ধরার জন্য পাই বন্ধনটাকে এখানে শিফট করে দিবে, যার ফলে তৈরি হবে হচ্ছে CH3 C ডাবল বন্ড O CH3। এরকম ভাবে আমাদের তৈরি হলো প্রোপানল। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের সেই A যৌগ, আর এটা হচ্ছে আমাদের সেই বি যৌগ। ওকে, এটা A আর এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা, আমি এখানে কি করলাম? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, মানে ক্লিমেনসন বিজারণ C তৈরি হয়। তাহলে খেয়াল করে দেখো, ক্লিমেনসন বিজারণে আলটিমেটলি কি তৈরি হয় বলতো? কার্বনিলটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে, এটা CH2 তে কনভার্ট হয়ে যাবে, আমাদের যৌগটা হবে এরকম CH3 CH2 CH3। ওকে, এটা হচ্ছে আমাদের সেই C যৌগটা। ওকে, এটা হচ্ছে সেই C। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, সম্পূর্ণ করা হলো বিক্রিয়াটা। চলো আমরা আগাই। কি বলছে দেখো, 80 গ্রাম ক্যালসিয়াম কার্বাইড থেকে প্রস্তুত পলিথিনের পরিমাণ হিসাব করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এটা কিন্তু একটা অঙ্ক চলে আসছে পরিমাণগত রসায়নের সাথে মিক্সড প্রশ্ন, খুব কঠিন না। আগে আমরা দেখি ক্যালসিয়াম কার্বাইড।
এখান থেকে আমি কিভাবে পলিথিন পাইতে পারি, তাই না? আমরা কি বলছিলাম, যদি আমি ক্যালসিয়াম কার্বনের সাথে পানি দিয়ে দিই তাহলে এখানে কি তৈরি হবে, অ্যালকাইন তৈরি হবে, তাই না? কিরকম ভাবে দেখো, এই দুইটা কার্বন হচ্ছে পানি থেকে দুইটা হাইড্রোজেন রিসিভ করবে, 2 মোল পানি থেকে একটা একটা করে দুইটা হাইড্রোজেনকে রিসিভ করবে, রিসিভ করে কি তৈরি করবে, C2H2, মানে এখানে কিন্তু আলটিমেটলি আমাদের অ্যালকাইন তৈরি হয়ে যায়, CH ট্রিপল বন্ড CH, আর সাথে এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, ওইটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা ঠিক আছে, এখন তুমি আমাকে বলো এখান থেকে কি আমাদের ইথিন তৈরি করা সম্ভব? ইথাইন থেকে হ্যাঁ তৈরি করা সম্ভব। কিভাবে? আমি এখানে কি করব, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট এইটার উপস্থিতিতে হাইড্রোজেন গ্যাস চালনা করব, প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, হ্যাঁ, রুম টেম্পারেচার 25°C তাপমাত্রায় আমরা এখানে কি করব, হাইড্রোজেনেশন করার চেষ্টা করব। তাহলে এখানে সুন্দর মতো তৈরি হয়ে যাবে হচ্ছে অ্যালকাইন, ইথিন, আরে অ্যালকিন, ইথিন। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো ইথিনের পলিমার কি, পলিথিন, অর্থাৎ যদি আমি এটার পলিমার তৈরি করতে পারি তাহলে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেল পলিথিন। দেখো তাহলে পলিথিনটা কিরকম হবে, বন্ড CH2 বন্ড CH2 এরকম, তাই না? এটা আমাদের n সংখ্যক হবে আর কি। তাহলে এইটার জন্য যে ভর, এটা এক একটা মনোমারের জন্য একই ভর আসবে, আমি কিন্তু চাইলে এটা দিয়ে ক্যালকুলেট করতে পারি। যাই হোক, মানে আমরা এখানে n এর মানটাকে 1 ধরবো আর কি। যাও, সেখানে দেখো আমি যদি এখানে সমতকরণটা করি, সমতকরণ কিন্তু অলরেডি করা আছে এখানে, তাহলে কিন্তু আমরা অঙ্কটা পারবো। দেখার চেষ্টা করি কিভাবে পারা সম্ভব। আমাদের রিয়াকশন হচ্ছে এইটা, আমাদের রিয়াকশন হচ্ছে এইটা, এটা আমাদের রিয়াকশন। এখানে আলটিমেটলি আমাদের প্রয়োজন হচ্ছে এই যে ক্যালসিয়াম কার্বাইড, কারণ এটা পরিমাণ দেওয়া আছে, আর এই পলিথিন। এখানে অবশ্যই আমরা n এর মানটা কত ধরবো, 1 ধরবো, ঠিক আছে? মনোমার আমরা চিন্তা করবো সহজভাবে করার জন্য। লেখেন তুমি বলতে পারো যে n অফ ক্যালসিয়াম কার্বাইড সহগ 1 ইকুয়ালস টু n অফ পলিথিন CH2, তাই না? n অফ পলিথিন সহগ 1, রাইট? সহগ তো 1। আচ্ছা, এখন তুমি এখানে হচ্ছে W/M এর ফরম্যাটে চলে যাও, কারণ আমাদের কি লাগবে, আমাদের লাগবে কিন্তু ভর, তাই তো? আচ্ছা, এখন ওর জন্য ভরটা কত দেওয়া, ক্যালসিয়াম কার্বাইডের 80 কেজি, তাহলে তুমি 80 বসাইলা, হ্যাঁ, তুমি এখানে কেজিতে বসাইতে পারো, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা এমটাকে হচ্ছে কেজিতে বসাবো, ঠিক আছে? তাহলে উপরের কেজি নিচের কেজি হচ্ছে বাদ যাবে। চিন্তা করে দেখো, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়ামের 40, কার্বন হচ্ছে 12 দুগুণে 24, তাহলে 64 আসে। আমি যদি গ্রামে বসাই উপরে কিন্তু 10 কিউব দিয়ে গুণ দিতে হবে, আর যদি এটাকে আমি কেজিতে বসাই তাহলে 10 কিউব কাটা যায়। তোমার কি আমার কথা কি বুঝতে পারছো কিনা বলো তো? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। 64, ওকে, 64, এটার ভর 64 আসলো। ওর জন্য দেখো আমি ভরটা বের করব, আর এখানে আণবিক ভরটা কি হবে এটা আমি কেজিতে বসাবো। খেয়াল করে দেখো, কার্বন 12, 24, 4টা হাইড্রোজেন 28 কেজি। তাহলে এখন আমাকে একটু বলো তো বুদ্ধি করে, এখানে যে ডাব্লিউটা বের হবে সেই ডাব্লিউটা কি আমাদের গ্রামে আসবে নাকি কেজিতে আসবে? নিশ্চয়ই কেজিতে আসবে, কারণ এখানে কেজি বসাইলাম, এখানে কেজি বসাইলাম, এখানেও কেজি বসাইছি, তাহলে এটা কিন্তু কেজিতে আসবে। তাহলে এই মানটা পাওয়া যায় 35 কেজি, 35 কেজি। ওকে, এটা আমাদের উত্তর। দেখছো, অঙ্ক কিন্তু অনেক সিম্পল না, জাস্ট 2টা লাইনের অঙ্ক, তাই না? জাস্ট আমাদের এখানে বিক্রিয়াটা একটু বুঝতে হবে, বুঝে আমাদের আগাইতে হবে। আচ্ছা চলো আগাই। এরপর কি বলছে দেখো, পিভিসি কি, পিভিসি কি? আমি যদি পিভিসি জিনিসটা জানতে চাই, ফুল ফর্মটা দেখি, পলি ভিনাইল ক্লোরাইড। ওকে, পলিভিনাইল ক্লোরাইড, তার মানে ভিনাইল ক্লোরাইডের এটা হচ্ছে একটা পলিমার। এটা আমি কিভাবে চুনা পাথর থেকে তৈরি করতে পারি দেখার চেষ্টা করি। চুনা পাথরের সংকেত কি বলো, ক্যালসিয়াম কার্বনেট, তাই না? এটাকে যদি আমি তাপ দেই তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। আমি যদি ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন গুঁড়ার সাথে চালনা করি, অবশ্যই এখানে তাপমাত্রা হবে হচ্ছে মোটামুটি 3000°C, হ্যাঁ, 2500 থেকে 3000°C এরকম একটা তাপমাত্রা থাকে, বা অনেক বইতে 3500 লেখা, সমস্যা নাই, অনেক উচ্চ তাপমাত্রা হবে।
তাহলে এখানে কি হবে, এখানে আলটিমেটলি আমাদের ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে এবং তৈরি হবে হচ্ছে কার্বন মনোক্সাইড, মানে এখানে 3 মোল কার্বন লাগে। তো অঙ্ক না হলে সমতাকরণ না করলেও চলে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এই যে আমাদের ক্যালসিয়াম কার্বাইড তৈরি হলো, এই ক্যালসিয়াম কার্বাইডকে যখন যদি আমি এখন পানির সাথে বিক্রিয়া করাই, এখানে কত মোল পানি লাগবে, 2 মোল পানি লাগবে, এসব কিন্তু আমরা জানি। তৈরি করবে কি, অ্যালকাইন, তাই না? এখানে কি তৈরি হবে বলতো, অ্যালকাইন, সাথে হচ্ছে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। তাহলে দেখো এই যে অ্যালকাইন তৈরি হলো, এটাকে এখন আমি কি করব, HCl এর সাথে বিক্রিয়া দেওয়ানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো এই যে CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা HCl এর বিক্রিয়া দিব। ওকে, তাহলে HCl এর বিক্রিয়া এখানে অবশ্যই আমাদের একটা প্রভাবক লাগবে, সেটা হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড। তাহলে কি হবে দেখো, হাইড্রোজেন কোথায় যাবে, হ্যাঁ H+টা কোথায় যাবে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সমান সমান হলে যে কোনো একটা যায়, ধরো এখানে গেল, প্রথম এই কার্বনে গেল, তাহলে তৈরি করবে CH2 CHCl। এই যৌগটার নামই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ওকে, এই যৌগটার নামই কি, ভিনাইল ক্লোরাইড। আমি যদি এটা এখন পলিমার তৈরি করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে করি, দেখো এই CH2 CHCl, এখানে মিললি পলিমার তৈরি করার জন্য প্রভাবক লাগে, তাপমাত্রা লাগে, চাপ লাগে। হ্যাঁ, মোটামুটি এখানে হচ্ছে টাইটানিয়াম ক্লোরাইড এবং 150 ডিগ্রি সেলসিয়াস 140 atm চাপ, এরকম কিছু একটা মান লাগে। তোমার যদি তাপমাত্রাগুলো মনে না থাকে সমস্যা নাই, প্রভাবকগুলো অবশ্যই লিখবা। তাহলে এখানে তৈরি হবে হচ্ছে আমাদের পলিমার CH2 CHCl, বুঝছো? এরকম ভাবে আমাদের তৈরি হলো, এটা N মোল আর এটা হচ্ছে N মোল। ওকে, বুঝতে পারলাম। তাহলে কিন্তু আমরা কি করলাম, চুনা পাথর থেকে PVC তৈরি করে ফেললাম। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত PVC। ওকে, গেল, চলো আগাই। এরপর কি বলছে দেখো, প্রান্তীয় অ্যালকাইন গুলো কেন অম্লীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। প্রান্তীয় অ্যালকাইন মানে কি, অ্যালকাইন 1। ওকে, তাহলে এখানে আসলে কোন অ্যালকাইন গুলোকে বোঝাচ্ছে, অ্যালকাইন 1 কে বোঝাচ্ছে। ওকে, ট্রিপল বন্ড যেখানে একদম প্রথম কার্বন আছে, ধরো হচ্ছে আমি সেখানে কি নিলাম, ধরো এখানে আমি নিলাম হচ্ছে এরকম ভাবে, লেটস সে প্রোপাইন CH3C ট্রিপল বন্ড CH, তাই না? এরকম বিষয়টা। আচ্ছা খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে এই কার্বন গুলা কি সংকরায়িত, নিশ্চয়ই sp সংকরায়িত, 2টা পাই বন্ধন আছে। বাট এটা কি sp হবে না, এটা কিন্তু sp3, কোনো পাই বন্ধন নাই, তাই না? এখানে 2টা পাই বন্ধন তাই sp, এখানে কোনো পাই বন্ধন নাই তাই sp3। আচ্ছা যদি sp হয়, আমরা কিন্তু কি বলছিলাম, sp এর মধ্যে s বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, তার মানে এখানে আমাদের ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি হবে, যার ফলে এই 2টা কার্বনের নিউক্লিয়াস অনেক কাছাকাছি আকৃষ্ট থাকবে। তার মানে এই যে বন্ধন দৈর্ঘ্য, এই বন্ধন দৈর্ঘ্য অনেক ছোট হয়, এখানে বন্ধন শক্তি অনেক বেশি থাকে, বন্ধন দৈর্ঘ্য অনেক ছোট হয়, যার ফলে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা কিন্তু অনেক বেশি এই কার্বনের প্রতি অ্যাট্রাক্টেড থাকবে, আকর্ষিত থাকবে। বুঝতে পারছো? তাহলে হাইড্রোজেন থেকে দূরত্ব বেড়ে যাবে, রাইট? তাহলে এইখানে বন্ধনটা অনেক স্ট্রং হবে, এটা করতে যে এই বন্ধনটা অনেক দুর্বল হয়ে যাবে। বুঝতে পারছো? আমি যদি এখানে ডিসিশন গুলো যদি তোমাদের একটু লিখে দিই, তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা। এখানে ট্রিপল বন্ডে যে কার্বন গুলো আছে, এরা হচ্ছে sp সংকরিত, যার ফলে কি হয়, কার্বন কার্বন ট্রিপল বন্ডের বন্ধন দূরত্ব কম হয়, যেটা কিন্তু আমরা অলরেডি এক্সপ্লেন করছি, প্লাস বন্ধন শক্তি অনেক বেশি হয়, বন্ধন শক্তি বেশি হয়, বন্ধন শক্তি বেশি হয়। তো যখনই আমাদের কার্বন কার্বনের বন্ধন শক্তি বেশি হবে, কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি আবার কমে যায়। সো সাবসিকুয়েন্টলি কার্বন হাইড্রোজেন বন্ধন শক্তি কমে যায়, বন্ধন শক্তি কমে যায়। অর্থাৎ এই যে আমাদের এখানে দেখতে পারতেছি কার্বন আর এই যে আমাদের হাইড্রোজেন, এই বন্ধন শক্তির মানটা কমে যাচ্ছে। তার মানে আমি যদি এখন এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করার জন্য কাউকে আনি, ধরো সেটা আমি কোনো ধাতু আনলাম, তাহলে ধাতুটা কি করবে, ধাতুটা হচ্ছে খুব ইজিলি, এখানে আমি একটা ধাতু আনলাম, মেটাল আনলাম, এই ধাতুটা হচ্ছে খুব ইজিলি হাইড্রোজেনকে বের করে ফেলতে পারবে। তাহলে হাইড্রোজেন কি আকারে বের হয় বলো, প্রোটন আকারে, তাই না? প্রোটন আকারে বের হয়। তাহলে যে হচ্ছে প্রোটন দিতে পারে সে কিন্তু
অম্লধর্মী হয়, সে কিন্তু অ্যাসিডের মতো কাজ করে। এজন্যই হচ্ছে অ্যালকাইন ওয়ানগুলো কি হয়, মৃদু অম্লধর্মী হয়। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা, এখন হচ্ছে আমার মনে হয় যে এখানে তোমার একটা জায়গায় সমস্যা হইতে পারে, যে আমার এখানে কার্বন ট্রিপল বন্ড কার্বনের বন্ধন শক্তি বেশি হলে কার্বন হাইড্রোজেনের বন্ধন শক্তি কম কেন হয়, এটা তোমার একটু সমস্যা হইতে পারে। আমি তোমাকে বলে দিই, যেহেতু এখানে বন্ধন দৈর্ঘ্য কম, তাহলে কার্বনটা এই কার্বনের কাছে চলে গেছে, এখানে দূরত্ব বেড়ে গেছে, দূরত্ব যত বেশি বন্ধন শক্তি তত কম, তাই না? উল্টা সম্পর্ক, এখানে দূরত্ব যেহেতু কমে গেছে বন্ধন শক্তি বেড়ে গেছে, তাহলে এখানে দূরত্ব বেড়ে গেলে বন্ধন শক্তি কমে যাবে, সোজা কথা, তাই না? আচ্ছা, সো আশা করি তোমরা যদি এই জিনিসটা বোঝো তাহলে কিন্তু হয়। এবার তাহলে আমি যদি এখান থেকে আরেকটা জিনিস দেখাই, একটু চিন্তা করো, তাহলে তোমরা চিন্তা করো যে আমি যদি ইথাইন নেই, তাহলে আমাকে বলো ইথাইনের মধ্যে কতগুলো অম্লধর্মী প্রোটন আছে বা হাইড্রোজেন আছে বলো তো। এই দেখো, এই হাইড্রোজেনটা এই sp কার্বনের সাথে যুক্ত, মানে ও বের হইতে পারে, এই হাইড্রোজেনটা এই sp কার্বনের সাথে যুক্ত, মানে ও বের হইতে পারে। তার মানে এখানে কিন্তু দুইটা প্রোটন দ্রবণে আসতে পারে, বুঝতে পারছো? তার মানে অ্যালকাইন গুলোর মধ্যে আবার ইথাইন হচ্ছে সবচেয়ে বেশি অম্লধর্মী হয়। ওকে, আচ্ছা, তাহলে এই কথাটা তোমরা জাস্ট মনে রাখবা যে অ্যালকাইন গুলোর মধ্যে অ্যালকাইন ওয়ান হচ্ছে মৃদু অম্লধর্মী, বাকি কোনো অ্যালকাইন অম্লধর্মী না। অ্যালকাইন ওয়ান গুলোর মধ্যে ইথাইন আবার অনেক অম্লধর্মী, বাকিগুলো একটু কম অম্লধর্মী হয়। আচ্ছা, গেল। এখন এই যে আমাদের অ্যালকাইন ওয়ান আমি বললাম, এই অ্যালকাইন ওয়ান শনাক্তকরণের জন্য তোমাদের বই কিন্তু 3টা বিক্রিয়া আছে, বুঝছো? 3টা বিক্রিয়া আছে। সেই 3টা বিক্রিয়াকে আমি একটু শর্টে বলে দিচ্ছি। সেটা কি? প্রথম হচ্ছে ধাতব সোডিয়াম সহ বিক্রিয়া, এখানে অবশ্যই আমাদের কি থাকবে, তরল অ্যামোনিয়া মাধ্যম থাকবে, তৈরি করবে হচ্ছে সোডিয়াম অ্যালকাইনাইড। সোডিয়াম অ্যালকাইনাইড যৌগ তৈরি করবে, এটা মেইনলি হচ্ছে একটা সাদা বর্ণের অদক্ষেপ দেয়, অথবা এটাকে এখানে তৈরি করে হাইড্রোজেন গ্যাস। আমরা হাইড্রোজেন গ্যাস থেকে কিন্তু শনাক্তকরণ করতে পারি যে হাইড্রোজেন গ্যাস হচ্ছে বুদবুদ তৈরি করতেছে, তাই তো? এখানে কি তৈরি করবে, বুদবুদ, বাবলস। ওকে, এটা দেখে কিন্তু আমরা চাইলে শনাক্তকরণ করতে পারি, অথবা অদক্ষেপ দেখেও শনাক্তকরণ করা সম্ভব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর যদি আমি আসি, সেখানে কি আছে বলতো দেখি। এরপর হচ্ছে আমাদের আছে হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট। অ্যামোনিয়া মিশ্রিত সিলভার নাইট্রেট, সেটা আলটিমেটলি তৈরি করবে হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। ওকে, তৈরি করবে কি, সিলভার অ্যালকাইনাইড, সিলভার অ্যালকাইনাইড তৈরি করে। এটা কি হয়, একটা সাদা অদক্ষেপ তৈরি হয়। ওকে, একটা সাদা অদক্ষেপ তৈরি হবে, সাথে কিছু বাই প্রোডাক্ট তৈরি হবে, সেটা তুমি চাইলে লিখতে পারো। হ্যাঁ, বিক্রিয়ার মধ্যে আসলে লেখা উচিত, বা এটা তোমরা চাইলে পড়ে নিতে পারো। অ্যামোনিয়া তৈরি হয়, তারপর ধর হচ্ছে আমাদের অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়, আর সাথে আমাদের পানি তৈরি হবে। আচ্ছা, গেল। এরপর হচ্ছে আমাদের যদি আমি দেখি অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড। তাহলে এখানে আছে কি, কপার, দুইটা অ্যামিন এবং ক্লোরিন। তাহলে এটাকে তুমি কিভাবে নামকরণ করতে পারো, ডাইঅ্যামিন কপার ক্লোরাইড, কপার 1 ক্লোরাইড, তাই না? আচ্ছা, এখানে তৈরি হবে হচ্ছে কপার অ্যালকাইনাইড যৌগ, কপার অ্যালকাইনাইডের লাল অদক্ষেপ। ওকে, সাথে তৈরি হবে কি বলো, সাথে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, সাথে তৈরি হবে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং লাস্টে তৈরি হবে হচ্ছে পানি। তোমাদের কি মনে পড়তেছে এটা আসলে কোন বিক্রিয়াগুলো ছিল? এটা কিন্তু আমাদের ওই যে একাডেমিকে আমরা খুব সুন্দর করে রিটার্নের জন্য পড়ছিলাম। হ্যাঁ, আমি তোমাদের একটু মনে করাই দিলাম আর কি। তোমরা এই ক্লাসগুলোকে, আমার এই লেকচারগুলোকে অনেকটা ফ্যাসিলিটেশনের মতো চিন্তা করো। আমি তোমাদের কিন্তু শেখাচ্ছি না, আমি তোমাদের আইডিয়া দিচ্ছি যে কোনটা কিভাবে পড়তে হয়। হ্যাঁ, শেখানোর মতো অনেক টিচার আছে, তাই না? তুমি যদি এখন সার্চ করো যে অর্গানিক কেমিস্ট্রি অ্যাডমিশন ক্লাসেস, প্রচুর ক্লাসেস পাবা, সব জায়গায় হচ্ছে পড়াচ্ছে। হ্যাঁ, এই যে টপিকটা, এটাই কিন্তু আমরা, এটা নিয়ে কিন্তু চাইলে আমরা ঘন্টা দেড়েক আলোচনা করতে পারি, রাইট? বাট আমি যেটা মনে করলাম বা আমি যেটা ফিল করলাম যে কোনো ক্লাসে কিন্তু আসলে কোনো ডিরেকশন দেওয়া হচ্ছে না, আমি পড়াই যাচ্ছি, বাট স্টুডেন্টরা কি করবে, স্টুডেন্ট হচ্ছে এখান থেকে প্রশ্নই অ্যান্সার করতে পারবে না। তারা পড়বে, নোট করবে, বাট অ্যান্সার করতে পারবে না। কেন? কারণ তারা হচ্ছে এখান থেকে কোনো পর্যাপ্ত পরিমাণ গাইডলাইন পায় না, তারা শুধু পড়েই যায়। আলটিমেটলি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা ওই প্রশ্নগুলো কিভাবে আমরা শর্ট টাইমের মধ্যে অ্যাটেম্প্ট করতে পারি, সেগুলো কোনো আইডিয়া পায় না। এই জন্য হচ্ছে আমার মনে হয় যে
আমার এই টাইপের কাজটা করা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের সেই অ্যালকাইন মানে আলোচনাগুলো গেল। আচ্ছা, তাহলে ওইখানে মানে ওই টপিকটা থেকে খুব একটা ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন আসে না, তো আমি তোমাদের সুবিধার জন্য বলে দিলাম আর কি। আচ্ছা, আসো আজকের দিনে আমাদের লাস্ট প্রশ্ন, সেটা কি? সেটা হচ্ছে আমাদের রুয়েট 12-13তে আসা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম, একবারই সাধারণত আসে, অন্য কোনোবার আমি আসতে দেখিও নাই, আসার সম্ভাবনা নাই। তাও যেহেতু তোমাদের প্রশ্ন ব্যাংকে আছে, আমি সলভ করে দিচ্ছি। দেখো, অক্সিঅ্যাসিটিলিন শিখা কিভাবে উৎপন্ন হয় বিক্রিয়ার মাধ্যমে দেখাও। আচ্ছা, খেয়াল করে দেখো আমাদের অ্যাসিটিলিনটা কিরকম ছিল, CH ট্রিপল বন্ড CH। তুমি কি করলা, একটা নল নিলা, ঠিক আছে, একটা আয়রন নল নিলা বা লোহার নল নিলা, এটার মধ্যে আমাদের এই গ্যাসটা আছে CH ট্রিপল বন্ড CH। ওকে, তুমি কি করলা, এখানে বাতাস চালনা করলাম, হ্যাঁ, অনেক বেগে হচ্ছে এখানে তুমি বাতাস চালনা করলা, ঠিক আছে। তাহলে এই বাতাসের যে অক্সিজেনটা আছে, সেই অক্সিজেনের সাথে এই ইথেন গ্যাসটা বিক্রিয়া করবে, তাই না? বিক্রিয়া করে দহন হবে, যার ফলে কি হবে, যখনই আমি এখানে অক্সিজেন চালনা করব, এখানে যখন অনেক বেশি তাপমাত্রা থাকবে, তখন এই ইথেন গ্যাসটা পোড়া শুরু করবে। পড়তে থাকলে এখানে কি হবে, অপর প্রান্তে হচ্ছে একটা আমি নীল বর্ণের শিখা পাবো, ঠিক আছে। এরকম ভাবে একটা নীল বর্ণের শিখা পাওয়া যাবে, ঠিক আছে। এই শিখাটাকে আমরা কি বলতেছি, অক্সি অ্যাসিটিলিন। এটাকে আমরা বলবো হচ্ছে অক্সি অ্যাসিটিলিন শিখা। অর্থাৎ মেনলি অক্সিজেনটা অ্যাসিটিলিনকে জারিত করে ফেললো, তাই শিখা তৈরি হলো, এইভাবে আমরা নামকরণটা করছি। বিক্রিয়া কিন্তু সিম্পল, তাই তো? যে কোনো হাইড্রোকার্বন সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করে। বিক্রিয়া কিন্তু সিম্পল, বাট এখানে অক্সিঅ্যাসিটিলিন বলতে কি বোঝায় সেটা কিন্তু আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিলাম, ঠিক আছে, অক্সিঅ্যাসিটিলিন কিভাবে তৈরি হয়। আচ্ছা, তাহলে ভাইয়া আজকের লেকচার আমরা এই পর্যন্তই করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও আমার লেকচার থেকে উপকৃত হইতে পারছো, এবং কিভাবে আমরা হাইড্রোকার্বনের যে বড় বড় ক্লাসগুলো আছে তাদেরকে খুব ছোট করে সামারি করে ফেলতে পারি, সেটা কিন্তু আমরা দেখার চেষ্টা করলাম। হ্যাঁ, ছোট করতে যাও কিন্তু আমার লেকচারটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। যাই হোক, তোমাদের উপকারের জন্য আমি এভাবে আসলে লেকচারগুলো দিচ্ছি। তো আজকে লেকচার এই পর্যন্তই থাকলো। ইনশাল্লাহ সামনে আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।